চলুন দুটো রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। আশা করি এটার সাথে আপনি রিলেট করতে পারবেন, আর যদি পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ধরুন আপনার খুব পরিচিত কেউ, হতে পারে আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো কলিগ বা আপনার কোনো রিলেটিভ, খুব কৌশলে তাদের কোনো কাজ আপনার ওপর চাপিয়ে দিল, বা এমন একটা আবদার বা কোনো দাবি নিয়ে এলো যেটা এই মুহূর্তে পূরণ করা আপনার কাছে অসম্ভব, কারণ আপনার নিজের এখন অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। এছাড়া হতে পারে আপনার মানসিক বা আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে ওই ধকলগুলো নেওয়ার মতো অবস্থায় নেই। এবার আপনি তো ডাইরেক্টলি না বলতে পারছেন না, ইনডাইরেক্টলি হয়তো না বলার চেষ্টা করলেন, কিন্তু যখনই তারা আপনার ওপর একটু ইমোশনাল প্রেশার ক্রিয়েট করলো, আপনি আপনার লিমিটেশন বা আপনার সমস্যার কথাগুলো তাদেরকে তো বলতে পারলেনই না, উল্টে আপনি নিজের ক্ষতি হচ্ছে জেনেও পাছে তারা আপনাকে খারাপভাবে বা আপনাকে সেলফিশ মনে করে বা তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই ভয়ে আপনি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। সেকেন্ড এক্সাম্পল, ধরুন একটা কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে বা একটা কোনো আড্ডায় আপনারই খুব পরিচিত কেউ বা আপনার কোনো বন্ধু আপনারই কোনো দুর্বলতা বা কোনো ব্যর্থতা নিয়ে এমন একটা মন্তব্য করলো যেটা আপনার কাছে প্রচণ্ড ইনসাল্টিং। স্বাভাবিকভাবেই আপনার প্রচণ্ড রাগ উঠলো, মনে হলো কড়া করে দুটো কথা শুনিয়ে দিই, কিন্তু পরক্ষণেই অযথা সিন ক্রিয়েট হওয়ার ভয় বা ভদ্রতার খাতিরে আপনি একটা ফেক হাসি দিয়ে ব্যাপারটাকে ইগনোর করে গেলেন। কিন্তু আপনি নিজেও জানেন যে আপনি যখন একা থাকবেন তখন আপনার এই লিমিটেশনের কথাগুলো বলতে না পারার যে গিল্ট বা এই নিজের অপমানের জবাবে দেওয়া ফেক হাসিটা আপনার নিজেরই একটা কেমন দম বন্ধ করা পরিস্থিতি তৈরি করে। কারণ ভেতরে ভেতরে আপনি সেই মুহূর্তে নিজের ভালো মানুষই দেখালেও এখন আপনার সেই ভালো মানুষইটাই আপনার মনের ভেতর একটা গিল্ট, মানে একটা প্রচণ্ড রাগ আর একটা ফ্রাস্ট্রেশন তৈরি করছে। আসল ব্যাপারটা কি বলুন তো, এই যে আমরা যেটাকে ভদ্রতা বা মানিয়ে নেওয়া বলছি না, এটা সাইকোলজিস্টদের মতে একটা ভয়ঙ্কর ট্র্যাপ। কারণ আপনি হয়তো ভাবছেন আপনি হয়তো খুব ম্যাচুরিটি থেকে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, কিন্তু একটু যদি ডিপলি দেখেন এর পিছনের সমস্যাটা একদম আমাদের মজ্জাগত। কারণ আপনি দেখুন, ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি, আমাদের ব্রেনের সাবকনসিয়াসে একটা চিপ সেট করে দিয়েছে। তোমাকে ভালো ছেলে হতে হবে, তোমাকে লক্ষ্মী মেয়ে হতে হবে, বড়দের মুখে মুখে কথা বলা যাবে না, বা মানিয়ে নিয়ে চলাই হলো অ্যাকচুয়াল ভালো মানুষের লক্ষণ। আর আমরাও ছোটবেলা থেকে এই গুড বয় গুড গার্ল এই সার্টিফিকেটটা পাওয়ার নেশায় আমাদের রাগ, ঘৃণা, দুঃখ, কষ্ট, আমাদের প্রতিবাদ, এক কথায় বলতে গেলে আমাদের অরিজিনাল পার্সোনালিটিটাকে আমরা বিসর্জন দিয়ে দিই। এবার আমি কথার কথা বলছি, এটা হয়তো আমরা বিসর্জন দিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি এই যে ইমোশনগুলো, এগুলো আমাদের মনের ভেতরেই কিন্তু স্টোর হতে থাকে। আর দীর্ঘদিন ধরে এই জমানো ইমোশনগুলো বা এই ইমোশনগুলো দীর্ঘদিন ধরে জমা হতে হতে আমাদেরই মনের ভেতরে আমাদের একটা ডিফারেন্ট পার্সোনালিটি তৈরি করে। বিখ্যাত সাইকোলজিস্ট কার্ল ইউং আমাদের এই পার্সোনালিটির ডিফারেন্ট ভার্সনটাকে বা নেগেটিভ ভার্সনটাকে নাম দিয়েছেন আমাদের শ্যাডো সেলফ বা ছায়া সত্তা। আমাদের পার্সোনালিটির সেই অন্ধকার দিক যেখানে আমরা রাগ, ঘৃণা, জেলাসি, সেক্সুয়াল ডিজায়ার, দুঃখ, কষ্ট, অভিমান, এই টাইপের ইমোশনগুলো যেগুলোকে আমরা সমাজের চোখে জাজ হওয়ার ভয় বা নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে গিয়ে সবার সামনে এগুলোকে হয় আমরা ডিনাই করি বা এগুলোকে আমরা লুকিয়ে রেখে দিই। এবার আজকের ভিডিওতে আমি এই থিওরিরই আরও ডিপে গিয়ে আপনাদের দেখাবো কেন এই ইমোশনগুলো যত চেপে রেখে আমরা নিজেদের ভালো মানুষ প্রমাণ করতে যাব, তত আমরা নিজেদের লাইফটাকে একটা অন্ধকার দিকে ঠেলে দেবো, আর না হলে আরও এই ট্র্যাপে জড়িয়ে ফেলবো। শুধু তাই নয়, আমি আজকে আরও এটা দেখাবো যে কিভাবে এই ট্র্যাপ থেকে আপনি সায়েন্টিফিক্যালি বেরিয়ে আসতে পারবেন। আমাদের এই বিহেভিয়ার বা আমাদের এই টেন্ডেন্সির পিছনে রয়েছে হাজার হাজার বছর পুরনো আমাদের একটা প্রিমিটিভ সার্ভাইভাল ইনস্টিংক্ট, অর্থাৎ একটা আদিম প্রবৃত্তি। কি সেটা? না, হাজার হাজার বছর আগে আমরা যখন গুহায় থাকতাম তখন আমাদের বেঁচে থাকার একটা সিম্পলেস্ট ওয়ে বা একটা সিম্পল রুল ছিল সবার সাথে একসাথে হয়ে থাকুক বা একজোট হয়ে থাকুক। কারণ কোনো সময় দলছুট হওয়া বা সোশ্যাল রিজেকশন হওয়া মানেই ছিল সাক্ষাৎ মৃত্যু, হয় হিংস্র পশুর হাতে, না হলে না খেতে পেয়ে। এবার সমস্যা হচ্ছে সেই থ্রেটটা তো এখন আর নেই, কিন্তু আমাদের ভয়টা এখনো রয়ে গেছে। এবার আমরা যখনই কাউকে না বলতে যাই বা এমন কোনো সিদ্ধান্ত বা এমন কোনো কাজ করতে যাই যেটা আমাদের সমাজের সেট করে দেওয়া নিয়মের বাইরে, তখনই আমাদের ব্রেন সবসময় একটা সোশ্যালি রিজেকশন হওয়ার একটা ভয় পায়। আর আমি আগেই বলেছি, যেহেতু এই ভয়টা আমাদের সেই আদিম ভয়, তাই আমাদের গুহাবাসী সফটওয়্যারে চলা ব্রেন এই ভয়টাকে লাইফ থ্রেট হিসাবে নিতে থাকে। কারণ আমাদের আদিমকালও এই ভয়টা ছিল লাইফ থ্রেট, এখনও এই সামান্য ভয়টাকেও আমাদের ব্রেন একটা লাইফ থ্রেট হিসাবে নিতে থাকে। তার জন্যে আমরা কাউকে না বলতে ভয় পাই বা সমাজের চোখে আমরা সবসময় দেখতে চাই আমরা একটা ভালো মানুষ। আর এই ভয় থেকেই জন্ম নিয়েছে আমাদের পার্সোনালিটির 3টে ভার্সন। হ্যাঁ, সাইকোলজিস্ট কার্ল ইউংয়ের মতে আমাদের পার্সোনালিটিতে 3টে ভার্সন বর্তমান। এক, আপনার যে ভার্সনটাকে আপনি সমাজকে দেখান, অর্থাৎ আপনার ভালো মানুষ ইমেজ, এটা আপনার ট্রু সেলফ নয় এবং এটার নাম দিয়েছে পার্সোনা।
বলতে পারেন এটা একটা মুখোশ, মানে এটা আমরা সমাজকে দেখাই, যেটা আমাদের পার্সোনালিটি যে ভার্সনটাকে আমরা সমাজ থেকে লুকিয়ে রাখি সেই ভার্সনটা হচ্ছে শ্যাডো, এবং এটা হচ্ছে আমাদের পার্সোনালিটির দ্বিতীয় ভার্সন। অর্থাৎ দুটো পেলাম, একটা হচ্ছে আমরা সমাজকে যেটা দেখাই সেটা 1 নম্বর, তার নাম পার্সোনা বা মুখোশ, আরেকটা হচ্ছে 2 নম্বর, মানে সমাজ থেকে যেগুলোকে আমরা হাইড করে রাখি, মানে শ্যাডো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পার্সোনালিটি। এছাড়াও একটা 3 নম্বর পার্সোনালিটি আছে, যেটা হচ্ছে আপনি নিজে বা আপনার সচেতন সত্তা বা কনসাস সেলফ, বা এটাকে বলে ইগো। কাজ কি না, এটা আপনার পার্সোনা আর শ্যাডোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে। আপনি কতটা সমাজকে দেখাবেন আর কতটা আপনি লুকিয়ে রাখবেন, সেই ব্যালেন্সটা মেনটেন করে হচ্ছে আপনার ইগো, বা আপনি সচেতনভাবে এটাকে নিয়ন্ত্রণ করেন। এবং এই নিয়ন্ত্রণ করাটা বা এই ব্যালেন্স রাখাটা আমাদের মেন্টাল পিস বজায় রাখার জন্য খুব জরুরি, বা আমাদের মেন্টাল হেলথের জন্য খুব জরুরি। কেন না, যদি আপনি কখনো আপনার পার্সোনালিটি যদি কোনো সময় পার্সোনার দিকে ঝুঁকে যায়, মানে লোক দেখানোর দিকে বেশি ঝুঁকে যায়, তাহলে অবভিয়াসলি আমরা হয়ে যাব ফেক। দেখবেন আমাদের ফ্রেন্ড লিস্টে, আমারই আছে, আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেক ফ্রেন্ড আছে যারা যখনই কোনো সমালোচনা করবে নিজেদের ইন্টালেকচুয়াল প্রমাণ করার জন্য দেখবেন ইংলিশে সমালোচনা করে। তার ফ্রেন্ড লিস্টে 99.9% বাঙালি, তার মানে এটা তো অ্যাকচুয়ালি ফেক করছে, এটা হচ্ছে তাদের পার্সোনা। আর আরেকটা, যদি আপনার পার্সোনালিটি যদি কোনো সময় শ্যাডোর দিকে ঝুঁকে যায়, মানে আপনার নেগেটিভ ইমোশনগুলোর দিকে, যেখানে আপনার বিভিন্ন ডিজায়ার এবং আপনার রাগ ঘৃণা সেগুলো লুকিয়ে আছে, সেই দিকে যদি কোনো সময় ঝুঁকে যায়, তাহলে আপনি হয়ে যাবেন অসামাজিক। তাহলে এই জন্যে এই ব্যালেন্সটা মেনটেন করা খুব জরুরি। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনি আপনার ইগোকে কোন দিকে বেশি ঝোঁকাবেন, ন্যাচারালি পার্সোনার দিকে না শ্যাডোর দিকে। খুব সিম্পল অ্যান্সার, এমনিতে দুটো ফ্যাক্টরও আছে। যেমন ধরুন ছোটোবেলা থেকে আমাদের সাবকনসিয়াসে সেট করে দেওয়া ওই যে চিপটা, যে তোমাকে ভালো মানুষ দেখাতে হবে, ভালো মানুষ হতে হবে, তাই অরিজিনালি একটা পার্সোনার দিকে ঝুঁকবে। এবং শুধু তাই নয়, তার সাথে আমাদের আদিম প্রবৃত্তি, যেটা আমরা সোশ্যাল রিজেকশনের ভয়, তাই ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে আমরা একটু পার্সোনার দিকে ঝুঁকে থাকবো। এবার বেশি পার্সোনার দিকে ঝোঁকা মানে বেশি আপনাকে ফেক করতে হচ্ছে, আর যত বেশি ফেক করবেন তত আপনার অরিজিনাল ইমোশনগুলোকে আপনাকে কি করতে হবে, শ্যাডোর মধ্যে বন্দি করে রেখে দিতে হবে। আর এই ব্যালেন্সটা বেগড়ালে কি সমস্যা হয় সেটা বোঝার জন্য একটা সিম্পল এক্সাম্পল দেবো, আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একটা প্রেসার কুকার একটা গ্যাস ওভেনের ওপর, জ্বলন্ত গ্যাস ওভেনের ওপর চাপানো আছে। এবার কুকারের ভেতরে যে বাষ্পটা তৈরি হচ্ছে সেটা ধরে নিন আপনাদের শ্যাডো, মানে আমাদের চেপে রাখা ইমোশনগুলো বা আমাদের ইমোশনগুলো। কুকারের বাইরের যে বডি সেটা হচ্ছে আমাদের পার্সোনা, অর্থাৎ এটা আমরা সমাজকে দেখাচ্ছি। আর এই যে সিটি সেটা হচ্ছে আপনার ইগো। যখনই কোনো সময় আপনার ইমোশনের প্রেসার, মানে ইমোশন চেপে রেখে যখনই একটু এক্সট্রা প্রেসার হবে, তখনই কি হবে, আপনি ওই সিটিটা খুলে আপনার ইমোশনটাকে একটুখানি রিলিজ করে দেবেন, অর্থাৎ ভেতরে ব্যালেন্স ফিরে এলো। কিন্তু আপনি যদি দেখাতে চান, বাইরে থেকে কুকারটাকে দেখাতে চান একদম শান্ত, তাহলে কি করতে পারেন, তাহলে একটা আঙুল দিয়ে আপনি ধরুন ওই সিটিটাকে চেপে রাখলেন, অর্থাৎ ভেতরে যতই ইমোশনাল প্রেসার বাড়ুক আপনি সেগুলোকে বাইরে মানুষকে দেখাবেন না, বাইরে থেকে কুকারটা দেখাতে হবে একদম শান্ত। সমস্যা কি হবে, ক্রমাগত আমাদের মনের ভেতরে ইমোশনের প্রেসার ক্রমশ বাড়ছে এবং সেগুলো তীব্রভাবে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আপনি যেহেতু সিটিটা আঙুল দিয়ে চেপে ধরে রেখেছেন সেগুলো আর বাইরে আসতে পারছে না। কিন্তু একটা সময় কি হবে, আপনাকে তো এটা অভিনয় করতে হচ্ছে, অ্যাকচুয়াল তো আপনি এটা নয়, কিন্তু কতদিন এটা পারবেন? একটা সময় আসবে যখন আপনার আঙুল টায়ার্ড হবে এবং আপনি ওটাকে ছেড়ে দেবেন, এবং তখন ওই সিটির মুখ দিয়ে অনেকগুলো ইমোশন একসাথে খুব ফোর্সফুলি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, যার ফলে কি হবে, একটা ব্লাস্ট, আপনার ইমোশনের আউটব্রাস্ট। কি হতে পারে না, আপনার ক্যারিয়ারে, মানে অফিসে বা আপনার রিলেশনশিপে বা আপনার বাড়িতে এমনভাবে আপনি রিয়্যাক্ট করবেন বা এমনভাবে রিয়্যাক্ট করে উঠবেন যে আপনার ক্যারিয়ার, আপনার যে রিলেশনশিপ বা আপনার মেন্টাল পিস পুরো তছনছ করে দেবে। এবার প্রশ্ন হলো, এই ইমোশনাল প্রেসার যে ক্রিয়েট হচ্ছে, ভেতরে বাড়ছে, এর কি কোনো সিমটমস আছে? হ্যাঁ, এক হচ্ছে প্রজেকশন। আপনার নিজের যে বৈশিষ্ট্যটাকে আপনি সব থেকে বেশি ঘৃণা করেন, ওই বৈশিষ্ট্যটাই যখন আপনি অন্য কারোর ওপর দেখতে পান তখন আপনি সাংঘাতিকভাবে রিয়্যাক্ট করেন বা সাংঘাতিকভাবে রেগে যান। দুটো উদাহরণ দেবো, একদম আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমার খুব পরিচিত একজন, সে নিজে খুব লেজি, কিন্তু সে এমন একটা ফিল্ডে চাকরি করে তার ছুটি খুব কম। এবার সাধারণভাবেই ছুটির দিনগুলো তাকে বেরোতে হচ্ছে, এবার তার যে অলস সত্তাটাকে তাকে জোর করে চেপে রাখতে হচ্ছে। কিন্তু যখনই এরকম কাউকে দেখে অন্য জায়গায় চাকরি করছে যাদের একটু ছুটি ছাটা আছে, এরকম যখনই কাউকে দেখবে তার ভেতরে ভেতরে কিন্তু প্রচণ্ড রাগ ওঠে যে আমি ছুটি নিতে পারছি না, সে ছুটি নিচ্ছে। অ্যাকচুয়ালি এর মানে যে নিজের যে লেজি সত্তাটাকে সে বাইরে আসতে দিচ্ছে না, জোর করে চেপে রাখছে, সেই বৈশিষ্ট্যটাই যখন অন্য কাউকে দেখছে যে আরাম করছে বা কিছু করছে, তখন সে তেলে বেগুনে জ্বলে উঠছে।
তো এইটা হচ্ছে একটা প্রজেকশন। আর একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও একটু আপনারা হয়তো রিলেট করতে পারবেন। ধরুন একজন আর্মি অফিসার, যে নিজের সারা লাইফে তার খুব ডিসিপ্লিনে কেটেছে, তার মনের ভেতরে তার মধ্যেও তো সেই ইনডিসিপ্লিন সত্তাটা আছে, কিন্তু যেহেতু আর্মির কঠোর রুলসের মধ্যে দিয়ে তাকে ট্রেনিং নিতে হয়েছে, সারা জীবন একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গেছেন, তাই তার যে ইনডিসিপ্লিন সত্তাটাকে সেটাকে জোর করে চেপে রেখে দিয়েছে। এবার যখনই দেখবেন একজন আর্মি কোনো ইনডিসিপ্লিন ব্যক্তিকে সামনে দেখেন, ইনডিসিপ্লিন কোনো ছেলে বা কোনো লোককে দেখেন, দেখবেন তারা প্রচণ্ডভাবে রিয়াক্ট করেন বা রেগে যান। তার মানে নিজের ভেতরে যে ইনডিসিপ্লিন সত্তা, সেইটাকেই একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছে সামনের লোকে, এবং প্রচণ্ডভাবে রিয়াক্ট করেন বা রেগে যান। চাপা ইমোশন দীর্ঘদিন ধরে রাখার ফলে আপনার ইমিউনিটি ডাউন হয়ে যেতে পারে। আর রিসার্চ বলছে যারা দীর্ঘদিন ধরে নিজেদের ইমোশন চেপে রাখে তাদের ক্রনিক ফ্যাটিগ, মাইগ্রেন, তারপর ধরুন ডাইজেস্টিভ সমস্যা, এইগুলো কিন্তু খুব দেখা যায়। আর বিশেষ করে মেয়েদের অটো ইমিউন ডিজিজ বা থাইরয়েড ডিজিজ, এগুলোর মূল কারণ কিন্তু নিজের ভেতরে জমা সেই ফ্রাস্ট্রেশনগুলো। অনেক সময় দেখবেন আপনার নিজেকে খুব টায়ার্ড মনে হচ্ছে, তাই টায়ার্ডনেসের কারণ হচ্ছে আপনার ওই হেভি মাস্ক যেটা আপনি সমাজকে দেখাতে যাচ্ছেন, ওইটাকে ধরে রাখতে গিয়ে অনেক সময় আমাদের ম্যাক্সিমাম এনার্জি লস হয়ে যায়। এবার প্রশ্ন হলো আমরা এই ফাঁদ থেকে বেরাবো কী করে? দুটো উপায় আছে। প্রথম, অকারণে ইমোশন চেপে রেখে আপনার শ্যাডোর ওজন না বাড়ানো। কি করে করবেন? এর শুরুটা করতে হবে একদম চাইল্ডহুড থেকে। দেখবেন আমাদের দেশে অনেক পেরেন্টরা বা বিশেষ করে মায়েরা দেখবেন বলে থাকে, আমার বাচ্চা খুব শান্ত, বড়দের মুখে মুখে কথা বলে না, কারোর সাথে পাশে থাকে না, আর সমাজও তাদের দেখবেন একটা গুড বাই ট্যাগ দিয়ে দেয়। কিন্তু বিশ্বাস করুন, এই সাথে পাশে না থাকা, কোনো বিষয়ে নিজের ওপিনিয়ন না দেওয়া, এগুলো বড় হয়ে মেরুদণ্ডহীন হওয়ার একটা সবথেকে বড় সিমটমস। অবশ্যই বড়দের রেসপেক্ট করা আমাদের কালচারের ভিত্তি, কিন্তু হামেশাই আমরা কি করি, এই রেসপেক্ট আর চুপ থাকা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলি। মাথায় রাখুন, বড়দের সাথে নিজের ডিফারেন্স অফ ওপিনিয়ন পোলাইটলি এক্সপ্রেস করাটা মোটেও কোনো অভদ্রতা নয়, বরং এটা একটা হেলদি পার্সোনালিটির অন্যতম লক্ষণ। আপনি নিজের লাইফে নিজের ইমোশনাল প্রেসার যেন না বাড়ে, তার জন্য আপনি কি করতে পারেন? তার উপায় হচ্ছে না বলতে শেখা। বিশ্বাস করুন, আপনার সাথে তখনই কেউ মিসবিহেভ বা মিসট্রিট করে যখন বোঝে যে আপনার নিজস্ব কোনো বাউন্ডারি নেই। ভালো মানুষ হওয়া মানে এই নয় যে নিজের মেন্টাল পিস বিসর্জন দিয়ে অন্যকে খুশি করা। নিজের টাইম, নিজের এনার্জিকে প্রায়োরিটি দেওয়া, এটা মোটেই সেলফিশনেস নয়, বরং এটাকে বলে সেলফ রেসপেক্ট। তাই আপনি যখনই আপনার ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে যখনই আপনি না বলতে শিখবেন, দেখবেন আপনার শ্যাডোতে এক্সট্রা প্রেসার ক্রিয়েট হওয়া বন্ধ হয়ে গেছে। এটা গেল প্রথম পদ্ধতি। এবার আসি সেকেন্ড পদ্ধতি। আপনার শ্যাডোতে চেপে রাখা যে ইমোশনগুলো আপনার সমস্যার কারণ হচ্ছে, সেগুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করা এবং সেকেন্ডলি সেগুলোকে রিলিজ করে দেওয়া। তো প্রথম আসছি কি করে আইডেন্টিফাই করবেন। এর উত্তর লুকিয়ে আছে আপনার চারপাশের লোকজনের মধ্যে। মনে আছে আমি একটা কথা বলেছিলাম, প্রজেকশন, যে নিজের যে বৈশিষ্ট্যটাকে আপনি সবথেকে বেশি ঘৃণা করেন, সেগুলোই যখন অন্যের মধ্যে দেখেন আপনি সাংঘাতিকভাবে রিয়্যাক্ট করেন বা খুব রেগে যান। তাই যখনই আপনার মনে হবে কারোর ব্যবহার আপনি একদম সহ্য করতে পারছেন না, জানবেন আপনারই শ্যাডো আপনাকে একটা আয়না দেখাচ্ছে। অর্থাৎ এটা আপনারই কোনো চেপে রাখা ইমোশনের একটা জাস্ট রিফ্লেকশন দেখতে পাচ্ছেন। তাই এর সমাধানটা খুব সহজ। ঘৃণা না করে সামনের পার্সনকে অ্যাকসেপ্ট করে নিন, তার সেই বৈশিষ্ট্যটাকে অ্যাকসেপ্ট করে নিন। আপনি যখনই সামনের পার্সনকে অ্যাকসেপ্ট করে নিলেন, অমনি অটোমেটিক্যালি দেখবেন আপনার শ্যাডোতে আপনার যে ইমোশনটা আছে সেটাকেও আপনি অ্যাকসেপ্ট করে নিলেন। আর যখনই এই অ্যাকসেপ্টেন্স চলে আসবে, তখনই দেখবেন আপনার বুকের ভেতরটা একদম হালকা হয়ে গেছে, বা সেই দম বন্ধ করা পরিস্থিতি বা নিজের প্রতি রাগ বা ফ্রাস্ট্রেশনও একদম উধাও হয়ে গেছে। এছাড়া আপনার শ্যাডোর মধ্যে থাকা ইমোশনগুলোকে, যেগুলো আপনার কষ্টের কারণ হচ্ছে, সেগুলোকে রিলিজ করার একটা বেস্ট উপায় হলো ডায়েরিতে লেখা বা জার্নালিং, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় পেন বেকার মেথড। প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে অ্যাটলিস্ট 5 মিনিট বা 10 মিনিট, 15 মিনিট, যতটা আপনি পারবেন আপনার মনের ভেতরে ডিপ ফিলিংসগুলোকে খাতায় উগড়ে দিন। যা পারবেন লিখুন, যেটা মাথায় আসছে, যে ইমোশনগুলো নিয়ে কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, জেলাসি ফিল হচ্ছে, সেটা লিখুন। এটাকে বলা হয় ইমোশনাল ভেন্টিলেশন। আপনার মনের ভেতরে চেপে রাখা ইমোশনগুলো, যেগুলো সমাজে সবার সামনে বলতে পারে না, ডায়েরির পাতায় সেই না বলতে পারা কথাগুলো জাস্ট লিখে ফেলুন। যখনই আপনি আপনার এই যে অনুভূতিগুলো বা এই ইমোশনগুলোকে আপনি সাদা পাতায় লিখে ফেলবেন, তখন আপনার ভেতরের যে আবর্জনা সেইটা একদম ক্লিয়ার হয়ে যাবে। শুধু তাই নয়, এটা করে দেখবেন, আমি নিজেও দেখেছি, এটা করার পর আপনার যদি ঘুমের সমস্যা থাকে, আপনার অসাধারণ ঘুম আসবে। আমরা এতক্ষণ শ্যাডোকে দেখলাম একটা নেগেটিভ দিক হিসাবে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। শ্যাডো মানে আপনার শুধু ডার্ক সাইড না, এই শ্যাডোর ভেতরেই আপনার মনের সবথেকে পজিটিভ দিকগুলো কিন্তু লুকানো থাকে। আপনার অ্যাসার্টিভনেস, আপনার নিজের জন্য দাঁড়ানোর ক্ষমতা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্যাশন, এইসব জন্মায় সেই একই জায়গা থেকে যেখান থেকে রাগ, ঘৃণা আর ক্ষোভ জন্মায়। আপনি যখন শ্যাডোতে আপনার রাগটাকে চাপা দিয়ে দেন, তখন শুধু আপনার নেগেটিভ আবেগটা নয়, তার সাথে আপনার সাহসটাও চাপা
পড়ে যায়। আপনি যখন প্রতিবাদ করা বন্ধ করেন তখন আপনি শুধু ঝামেলা এড়ান না, এর সাথে আপনার লিডারশিপ ক্ষমতাটাকেও আপনি বন্ধ করে দেন। এই কারণেই অনেক সমাজের ভালো মানুষ দেখবেন যারা বাইরে থেকে অনেক শান্ত, ভদ্র, গ্রহণযোগ্য, কিন্তু ভেতরে ভেতরে এরা ফাঁকা। এদের নিজেদের ডার্ক সাইডের সাথে সাথে এদের শক্তির উৎসটাকেও বন্ধ করে রেখে দেয়। তাই বিশ্বাস করুন, শ্যাডো মানে কোনো শ্যাডো আপনার শত্রু নয়। শ্যাডো মিনস আনইউজড পাওয়ার। এটাকে জোর করে চেপে রাখলে ভেতর থেকে এটা আপনাকে ক্ষয় করবে, আর এটাকে বুঝে কাজে লাগাতে পারলে এটা আপনার এনার্জির সব থেকে বড় সোর্স হিসাবে কাজ করবে। তাহলে এখন প্রশ্ন একটাই, আপনি কি এরপরও শুধুমাত্র ভালো মানুষ হয়ে থাকার জন্য নিজের শক্তিটাকে লুকিয়ে রাখবেন, নাকি নিজের অন্ধকার সহ নিজেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিজে আরও শক্তিশালী হবেন? সবার কাছে ভালো মানুষ হওয়ার চেয়ে নিজের কাছে অনেস্ট হওয়াটা অনেক বেশি দরকারি নয় কি? কমেন্টসে আপনার থটস জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।